আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকে অনেক ভালো আছেন। এখন আপনাদের দেখাবো নেস্কুতে উপসহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল পদের যে পরীক্ষাটি হয়েছিল 31/1/2020 সালে রুয়েটে, তার প্রশ্ন ও সমাধান। প্রশ্ন ও সমাধান দেখার আগে বন্ধুরা চলুন দেখে নিই মান বন্টন কেমন ছিল। পূর্ণমান ছিল 200, সময় ছিল 2 ঘন্টা। নন ডিপার্টমেন্ট ও পাওয়ার সেক্টরে ছিল 80, 20টি প্রশ্ন ছিল, প্রতিটিতে 4 করে। বাংলা 2টি, ইংরেজি 2টি, গণিত ও মানসিক দক্ষতা 5টি, সাধারণ জ্ঞান 2টি, পাওয়ার সেক্টরে ছিল 9টি এবং ডিপার্টমেন্টে ছিল 12টি, প্রতিটিতে 10 করে, 120, সর্বমোট 200 নম্বরে পরীক্ষা হয়েছিল। শুরুতেই চলুন দেখে নিই নন ডিপার্টমেন্ট। 1 নম্বর, দ্য অ্যানুয়াল রেট অফ ইনক্রিজ অফ ইলেকট্রিসিটি প্রাইস ইজ 10% if the rate of the year 2020 in টাকা 10 কিলোওয়াট আওয়ার, হোয়াট ইজ দ্য রেট অফ 2018? যদি 2020 সালে বর্তমান টাকা থাকে 10 কিলোওয়াট আওয়ার এবং এটি যদি ইনক্রিজ হয়, অ্যানুয়াল বাৎসরিক যদি ইনক্রিজ হয় এই ইলেকট্রিসিটি প্রাইস 10% করে, তাহলে 2018-তে কত ছিল? এর উত্তর হবে 8.2644 কিলোওয়াট আওয়ার। তো বন্ধুরা লক্ষ্য করুন, এটি কিন্তু চক্রবৃদ্ধি সুদ হলো, কম্পাউন্ড ইন্টারেস্ট ফর্মুলা। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমরা সূত্র জানি এ সমান পি 1+r/n পাওয়ার nt। এখানে লক্ষ্য করুন, এ হচ্ছে ফাইনাল অ্যামাউন্ট, যে 2020 সালের যে টাকাটি আছে বর্তমান, সেই ফাইনাল অ্যামাউন্ট হচ্ছে এ। পি হচ্ছে ইনিশিয়াল প্রিন্সিপাল ব্যালেন্স, মানে যা আমরা বের করব, ইনিশিয়াল প্রাথমিকে যা ছিল 2018-তে যত ছিল। আর হচ্ছে ইন্টারেস্ট রেট। এন হচ্ছে নাম্বার অফ টাইমস ইন্টারেস্ট অ্যাপ্লাইড পার টাইম পিরিয়ড। টি হচ্ছে নাম্বার অফ টাইম পিরিয়ডস এলাউস। তো বন্ধুরা এখানে মানগুলো শুধু বসিয়ে দিলেই আনসার হয়ে যায় 8.2644 কিলোওয়াট আওয়ার। 2 নাম্বার, the present distribution loss is 8%, the distribution loss will be decreased. বর্তমানে ডিস্ট্রিবিউশন লস আছে 8%, যদি আমরা এই ডিস্ট্রিবিউশন লসটাকে কমাতে চাই তাহলে কি করতে হবে? উত্তর, if the capacitor is added to the distribution system, যদি আমরা ডিস্ট্রিবিউশন সিস্টেমে ক্যাপাসিটর অ্যাড করি তাহলে এই ডিস্ট্রিবিউশন লসটা কমবে। তো ডিস্ট্রিবিউশন লাইন যে থাকে যত বাড়ে তত এখানে কারিগরি লসটা বেশি হয়। সেক্ষেত্রে যদি আমরা ক্যাপাসিটর অ্যাড করি তাহলে চার্জিং কারেন্ট প্রবাহিত হয়। আইসি যা 90 ডিগ্রি লিডিংয়ে থাকে, সেখানে ক্যাপাসিটর অ্যাড করলে এই লসটা কম হয়। 3 নম্বর, দ্য লার্জেস্ট পাওয়ার প্ল্যান্ট অফ বাংলাদেশ ইজ এট, সব থেকে বড় পাওয়ার প্ল্যান্ট বর্তমানে বাংলাদেশের বিদ্যুতের আশুগঞ্জ পাওয়ার প্ল্যান্ট, এটি 1627 মেগাওয়াটের আছে বর্তমানে। 4 নম্বর, ফ্রম দ্য স্যালারি 10% ইনকাম ট্যাক্স ইজ deducted at source. From the rest of the salary 10% is deposited in the provident fund. If the salary of an employee is taka 45,000, how much money the employee can take home? যদি কোনো এমপ্লয়ের বেতন থাকে 45,000 টাকা, সেখান থেকে যদি 10% টাকা ইনকাম ট্যাক্স কাটা হয় ইন দ্য রেস্ট অফ স্যালারি, তারপর ইনকাম ট্যাক্স কাটার পরে সর্বশেষ যে স্যালারিটা থাকবে সেই স্যালারি থেকে যদি 10% টাকা প্রভিডেন্ট ফান্ডে কাটা হয়, যেটাকে আমরা সিপিএফ বলি, সেখানে যদি কেটে রাখা হয় তাহলে সে মাসে কত টাকা সে বাড়িতে নিয়ে যেতে পারবে, সে সর্বশেষ কত টাকা পাবে? এর উত্তর হবে 36,450 টাকা। বন্ধুরা লক্ষ্য করুন, স্যালারি আছে 45,000 টাকা, যদি ইনকাম ট্যাক্স 10% কাটি 45,000-এর 10%-এ আসে 4500 টাকা। যদি আমরা 4500 টাকা কেটে ফেলি রেস্ট অফ স্যালারি, তাহলে যে সর্বশেষ স্যালারিটা থাকে 40,500 টাকা। এখন এই 40,500 টাকা যদি আমরা এখান থেকে যদি 10% সিপিএফ এর জন্য, প্রভিডেন্ট ফান্ডের জন্য কেটে রাখি, তাহলে যদি আমরা 40,500 সিপিএফ যদি 10% হয় 4,050। এখন এমপ্লয়ি এই 40,500 থেকে যে স্যালারিটা সর্বশেষ ছিল সেখান থেকে যদি আমরা সিপিএফটা 4,050 টাকা কেটে দেই তাহলে সর্বশেষ থাকে 36,450 টাকা। 5 নম্বর, দ্য ইম্পর্টেন্ট কন্ডিশন অফ দ্য প্যারালাল অপারেশন অফ ট্রান্সফরমার ইজ, একটা ট্রান্সফরমারের
কয়েকটি ট্রান্সফরমার যদি আমরা প্যারালালি চালাতে চাই, প্যারালাল অপারেশন করি, তাহলে তার শর্ত হচ্ছে পোলারিটি মাস্ট বি সেম, পোলারিটি অবশ্যই সেম হতে হবে। 6 নাম্বার, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে কারেক্ট সেন্টেন্স হবে খ নাম্বারটা, দ্য পুলিশ আর লুকিং ফর হিম। 7 নাম্বার, উইথ দ্য ইনক্রিজ অফ দ্য টেম্পারেচার দ্য রেজিস্ট্যান্স অফ দ্য সেমিকন্ডাক্টর। যদি টেম্পারেচার বৃদ্ধি করা হয় তাহলে সেমিকন্ডাক্টরের রেজিস্ট্যান্স কি হবে? রেজিস্ট্যান্সটা ডিক্রিজ হবে, কমবে। সেমিকন্ডাক্টরের ধর্ম হচ্ছে এটি নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট, মানে টেম্পারেচার যদি কমে তাহলে এর রেজিস্ট্যান্সটা বাড়বে, যদি টেম্পারেচার বাড়ে তাহলে রেজিস্ট্যান্স কমবে, এটি হচ্ছে নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট। 8 নাম্বার, দ্য পিক ডিমান্ড অফ বাংলাদেশ ফর দ্য ইয়ার 2018-2019, 2018-19 অর্থ বছরে বাংলাদেশের পিক ডিমান্ড কত ছিল? ছিল 12,893 মেগাওয়াট। 9 নাম্বার, হুইচ কান্ট্রিজ কন্ট্রিবিউট দ্য মোস্ট টু গ্রিন হাউস গ্যাস ইমিশন? চায়না অ্যান্ড দ্য ইউনাইটেড স্টেটস। চীন এবং আমেরিকা সবথেকে গ্রিন হাউস গ্যাস বেশি ইমিশন করে। 10 নাম্বার, দ্য টোটাল লেন্থ অফ ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন লাইন কন্ট্রোলড বাই নেসকো ইজ অ্যাপ্রক্সিমেটলি। সর্বমোট কত লেন্থ বিদ্যুৎ ডিস্ট্রিবিউশন লাইন নিয়ন্ত্রণ করে নেসকো? এটি অ্যাপ্রক্সিমেট, কাছাকাছি হচ্ছে 19,131 কিলোমিটার। 11, বাংলা ইজ দ্য সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অফ হুইচ কান্ট্রি? উত্তর সিয়েরা লিওন। 12, হুইচ ফুয়েল ইজ ইউজড ফর জেনারেটিং ইলেকট্রিসিটি ইন বাংলাদেশ? কোন ফুয়েলটা সব থেকে বেশি ইলেকট্রিসিটি জেনারেশনের জন্য ব্যবহার করা হয় বাংলাদেশে? এটা হচ্ছে ন্যাচারাল গ্যাস, প্রাকৃতিক গ্যাস। 13, কনসিডার এ ম্যান গোজ টু অফিস বাই কার ইফ হি ড্রাইভস হিজ কার with a speed of 30 km per hour, he is late by 20 minutes. He reaches his office 10 minutes earlier if the drives the car with a speed of 40 km per hour. What is the distance between his house and office? যদি কোনো ব্যক্তি গাড়িতে করে বাসা থেকে অফিসে যায়, তাহলে এখন যদি সে 1 ঘন্টায় 30 কিলোমিটারে যায়, 20 মিনিট পরে অফিসে পৌঁছে। আবার যদি সে 1 ঘন্টায় 40 কিলোমিটার যায়, তাহলে 10 মিনিট আগে সে অফিসে পৌঁছে যায়। তাহলে অফিস এবং বাসার মধ্যে ডিস্টেন্স কতটুকু? ডিস্টেন্স হচ্ছে 60 কিলোমিটার। এখানে লক্ষ্য করুন, আমরা জানি এস সমান ভিটি। তো বন্ধুরা, প্রথম কন্ডিশনটি লক্ষ্য করুন, এখানে ভি যে ব্যাগটি আছে 30 কিলোমিটার পার আওয়ার, টাইম দেখেন, টাইম হচ্ছে 20 মিনিট। তো 20 মিনিটকে আমরা একে আওয়ারে করে নিলাম 60 দ্বারা ভাগ দিয়ে। এখন যদি আমরা সমদূরত্ব করতে চাই, দুটাকেই যদি সমান দূরত্ব করতে পারি, তাহলে টাইম বের করতে পারবো, এবং টাইম যে কোনো একটা ইকুয়েশনে বসালেই কিন্তু আমরা দূরত্বটা পেয়ে যাব। সেই সমদূরত্ব করতে তাহলে যদি আমরা টি সময় যোগ করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতেছে টি প্লাস 20/60। তাহলে আওয়ারে হলো এত সময়, এবং এত সময় এবং 30 কিলোমিটার ব্যাগে যদি যায় ঘন্টায়, তাহলে দেখা যায় যে দূরত্ব অতিক্রম করে। দ্বিতীয় কন্ডিশনের ক্ষেত্রে লক্ষ্য করুন, যেহেতু 10 মিনিট আগেই পৌঁছে যায় 40 কিলোমিটার গেলে, যদি আমরা 10 মিনিট পিছিয়ে নেই টি মাইনাস 10/60, তাহলে দেখা যায় যে দূরত্ব অতিক্রম করে দুইটার দূরত্ব সেম হয়। তাহলে দুইটার দূরত্ব সেম করে আমরা টি এর মান বের করে নিলাম 5/3। এখন যদি ইকুয়েশন 1 বা 2তেই বসাই, যেটাতেই বসাই একই মান আসবে, এস এর মান 60 কিলোমিটার। 14 নাম্বার, এ 1 মিটার ওয়্যার হ্যাজ বিন শেপড ইন দ্য ফর্ম অফ এ সার্কেল, হোয়াট ইজ এরিয়া ফর্ম সার্কেল? যদি 1 মিটারের একটা তার, এটাকে যদি সার্কেল আকারে করা হয়, তবে এই যে বৃত্তটি হবে সেই বৃত্তের ক্ষেত্রফল কত হবে, এরিয়া কত হবে? বন্ধুরা, এটি হবে 795.77 স্কোয়ার সেন্টিমিটার। এখানে লক্ষ্য করুন, আমরা যে লেংথটাকে, ওয়্যারটাকে 1 মিটারের যদি একটা ওয়্যারকে যদি আমরা বৃত্ত আকারে করি, তাহলে এই দৈর্ঘ্যটা এটি হবে পরিধি এল, 1 মিটার, 1 মিটার 100 সেন্টিমিটার, এটা আমরা জানি। তাহলে আমরা জানি পরিধি সমান
2πr, এখান থেকে r এর মান বের করে নিলাম 15.92 সেন্টিমিটার। এখন এরিয়া ক্ষেত্রফলের সূত্র আমরা জানি πr স্কয়ার, πr স্কয়ারে বসালে 795.77 বর্গ সেন্টিমিটার। 15 নাম্বার, সাপোজ এ ম্যান ইউজেস এ ওয়াটার হিটার দ্যাট কনজিউম 600 watt electricity. If they utilize it for 10 minutes daily, find out the 1 month electricity consumed for the water heater. মনে করো একজন ব্যক্তি একটা ওয়াটার হিটার ব্যবহার করতেছে 600 ওয়াটের, প্রতিদিন সে 10 মিনিট ব্যবহার করে, তাহলে এক মাসে কত কনজাম্পশন করে? এর উত্তর হবে 3 ইউনিট। লক্ষ্য করুন, আমরা জানি 1 কিলোওয়াট আওয়ার সমান 1 ইউনিট, তার মানে কিলোওয়াট আওয়ার যদি আমরা বের করতে পারি সেটি হবে ইউনিট। এখন ডেইলি ইলেকট্রিসিটি কনজাম্পশন, এখানে লক্ষ্য করুন 600 আছে, তাহলে একে আমরা ওয়াট আছে কিলোওয়াট করে নিলাম, 1000 দ্বারা ভাগ দিয়ে কিলোওয়াট হয়ে গেল, এবং 10 মিনিটকে আমরা 60 দ্বারা ভাগ দিয়ে আওয়ারে করে নিলাম, তাহলে আমরা পেলাম কিলোওয়াট আওয়ার। তাহলে যে কিলোওয়াট আওয়ারটা পেলাম আমরা পেলাম ডেইলি। এখন যদি মান্থলি করতে চাই তাহলে 30 দ্বারা গুণ দিয়ে দিলাম, 30 দ্বারা গুণ করলে যে মানটি আসে 3 কিলোওয়াট আওয়ার, যেহেতু 1 কিলোওয়াট আওয়ার 1 ইউনিট, তাহলে 3 ইউনিট, এটি হচ্ছে উত্তর। 16 নাম্বার, a person who is able to do different type of things is called versatile। এখানে exceptional, talented দুটার তো সিনোনিম, তাহলে ভার্সেটাইলটি আলাদা। 17, শক শব্দের অর্থ কি? উত্তর, বিদ্যুতের আকস্মিক আঘাত, সুখ দুঃখের আকস্মিক আঘাত, উভয়টি, মানে উভয়টি। 18 নাম্বার, তুফান কোন ভাষার অন্তর্গত শব্দ? আরবি ভাষার অন্তর্গত শব্দ। 19 নাম্বার, উনি শব্দটি কোন শ্রেণীর সর্বনাম? উত্তর, নির্দেশক সর্বনাম। 20 নম্বর, নিচের সিরিজের প্রথম সংখ্যাটি কত? প্রথম সংখ্যাটি হবে 17। তো বন্ধুরা, এখানে সিরিজের সবগুলো সংখ্যাই মৌলিক সংখ্যা, 19 এর পূর্ববর্তী মৌলিক সংখ্যাটি হচ্ছে 17। মৌলিক সংখ্যা হলো যে সংখ্যাটি ওই সংখ্যা এবং 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, সেটি হচ্ছে মৌলিক সংখ্যা। এখানে 19-এর আগের মৌলিক সংখ্যাটি হচ্ছে 17, তার আগে আছে 13 আছে, 11 আছে, তো যেহেতু একটি আগেই চেয়েছে তাহলে 17 দিলেই হবে। তো বন্ধুরা, এবার চলুন দেখে নিই ডিপার্টমেন্ট অংশ। পাওয়ার ফ্যাক্টর কি এবং এর সাথে একটি ম্যাথ ছিল অ্যাড করা। 10 মিলি হেনরি একটি পিওর ইন্ডাক্টর 220 ভোল্টের সংযোগ করলে তার পাওয়ার ফ্যাক্টরের মান কত? পাওয়ার ফ্যাক্টরের যে সংজ্ঞা আমরা জানি, অল্টারনেটিং কারেন্ট এবং ভোল্টেজের মধ্যবর্তী ফেজ অ্যাঙ্গেল এর কোসাইন মানকে পাওয়ার ফ্যাক্টর বলে। এখানে একটা চিত্র অঙ্কন করেছি আমরা, লক্ষ্য করুন, এটি যদি ভি হয় এবং এটি যদি আই হয়, তাহলে এর মধ্যে যে ফেজ অ্যাঙ্গেল আছে তার কস মান বা কোসাইন মান হচ্ছে পাওয়ার ফ্যাক্টর। অথবা আমরা একে অন্যভাবে সংজ্ঞায়িত করতে পারি, পাওয়ার ফ্যাক্টর হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার ডিভাইডেড বাই অ্যাপারেন্ট পাওয়ার। এটি একটি পাওয়ার ত্রিভুজ অঙ্কন করেছি। পাওয়ার ত্রিভুজে লক্ষ্য করুন, এখানে এটি হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার, এটি হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার, এটি হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ার। তো এখানে সংজ্ঞা অনুযায়ী অ্যাক্টিভ পাওয়ার ডিভাইডেড বাই অ্যাপারেন্ট পাওয়ার আমরা দিয়ে দিলাম পি বাই এস। তাহলে পি সমান এর এককটা হচ্ছে কিলোওয়াট এবং অ্যাপারেন্ট পাওয়ার যে আছে এর এককটা হচ্ছে কেভিএ। এখানে পি সমান ভিআই কস থিটা এবং এস সমান ভিআই। ভিআই এবং ভিআই যদি কাটা যায় তাহলে থাকে কস থিটা, তাহলে পাওয়ার ফ্যাক্টর সমান কস থিটা। এবং যে ম্যাথটি ছিল লক্ষ্য করুন, 10 মিলি হেনরি একটি পিওর ইন্ডাক্টর 220 ভোল্টের সংযোগ করলে তার পাওয়ার ফ্যাক্টরের মান কত? এখানে কিন্তু বলা আছে পিওর ইন্ডাক্টর, মানে কি পিওর ইন্ডাক্টর হলে পাওয়ার ফ্যাক্টরের মান 0, এটা আমরা জানি। তো বন্ধুরা, আমরা ম্যাথ করলাম, করার পরে যদি লক্ষ্য করেন পাওয়ার ফ্যাক্টরের মান 0 হয়নি, তাহলে বুঝতে পারবো আমরা যে ম্যাথটি ভুল হয়েছে। অবশ্যই এর আনসার তাহলে আমরা আগে জেনে গেলাম, সেজন্য আনসার জানা থাকলে ম্যাথটি আরো সহজ হয়ে গেল। তো লক্ষ্য করুন, এখানে দেওয়া আছে এল এর মান দেওয়া আছে 10 মিলি হেনরি, তাহলে একে আমরা এক্সেল করে নিলাম 2 পাই এফ এল। এফ এর মান কিন্তু দেওয়া নেই, ফ্রিকোয়েন্সির মান দেওয়া না থাকলে এটা বাংলাদেশের জন্য যে স্ট্যান্ডার্ড 50 হার্টজ, 50 হার্টজ ধরে নেবেন। 2 পাই এফ ইন্টু এল, এটি কিন্তু মিলি হেনরিতে দেওয়া আছে। একে যদি আমরা হেনরি করতে যাই তাহলে 10 টু দি পাওয়ার -3 দ্বারা গুণ দিতে হবে। এবারে যে মানটি আসে তা হচ্ছে 3.1416, এর ইউনিটটি হয়ে গেল ওহম, ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স। তো এখন আমরা যদি জেড বের করি, আর প্লাস জে অফ এক্সেল, এখানে কিন্তু
আর এর মান 0, এক্সএল এর মান 3.1416। একে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে যে মানটি আসে 3.1416 অ্যাঙ্গেল 90 ডিগ্রি। এখন যদি আমি cos থিটা cos 90 ডিগ্রি হয়ে গেল 0, এবং এটি কিন্তু ল্যাগিং যেহেতু ইন্ডাকটিভ। এখানে আমি cos থিটা সমান যে জেড এর অ্যাঙ্গেল বসিয়েছি, এখানে ইম্পিডেন্সের অ্যাঙ্গেল বসানো যায়, অথবা যদি আমরা ভোল্টেজের যে অ্যাঙ্গেল আছে এখানে 0 এবং এর সাথে যদি আমি কারেন্ট বের করতাম, কারেন্ট বের করার পরে ভোল্টেজ এবং কারেন্টের অ্যাঙ্গেল পার্থক্য করতাম, এই পার্থক্য কিন্তু আপনারা যদি করতে চান করতে পারেন, 90 আসবে। তারপর cos 90 বসালো এই 0, এটি হচ্ছে আনসার। যদি এই 0 আসলে তার মানে আমরা বুঝতে পারতেছি যে আমাদের এই মাত্রা হয়েছে। বন্ধুরা, পরের প্রশ্নটি লক্ষ্য করুন। 100 ওয়াট 120 ভোল্ট বাতিকে 220 ভোল্ট 50 হার্জ সরবরাহে সংযুক্ত করলে এর সাথে কত মানের ইন্ডাক্টর সংযুক্ত করলে বাতি পূর্ণ উজ্জ্বলতায় জ্বলবে? এর সাথে সিরিজে কত মানের একটা ইন্ডাক্টর সংযুক্ত করলে বাতিটা উজ্জ্বলভাবে জ্বলবে? এটি ইন্ডাক্টর মানে এল এর মান আমাকে বের করতে হবে। এখন লক্ষ্য করুন, এখানে ভোল্টেজ দেওয়া আছে এবং ওয়াট দেওয়া আছে। আমরা যদি এই সূত্র বসিয়ে দিই, পি সমান ভি স্কোয়ার বাই আর, এখানে কিন্তু আমি আর এর মান পেয়ে যাব। এটি ক্যালকুলেশন করলে যে মানটি আসে 144 ওহম। এবার যদি আমি এখানে ভি সমান আই আর এটি বসিয়ে দিই, ভি এর মান 20, আই এর মান আমরা জানি না, এখানে আমি আই এর মান পেয়ে গেলাম 0.833 অ্যাম্পিয়ার। এটি কিন্তু এখন সিরিজে আছে, তার মানে এখানে যে কারেন্ট প্রবাহিত হচ্ছে এদিকে কিন্তু সেম কারেন্ট প্রবাহিত হচ্ছে 0.8 অ্যাম্পিয়ার। আমরা যদি এই টোটাল সার্কিটের ইম্পিডেন্সটা বের করি, জেড সমান ভি বাই আই, ভি এর মান এখন এই ভিটা কিন্তু হবে এই 220 ভোল্ট, মানে টোটাল সার্কিটের এই ভোল্টেজ না, কিন্তু এটি শুধু রেজিস্টরের আড়াআড়িতে বা বাতির আড়াআড়িতে দেওয়া আছে, এবং টোটাল সার্কিটের ভোল্টেজ হচ্ছে 220 বাই আই, কিন্তু এটি টোটাল সার্কিটেরই কারেন্ট, যেহেতু এটা সিরিজ সার্কিট, মোট কারেন্ট এবং প্রত্যেকটা মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট সেম। যে মানটি আসলো 264 ওহম। এখন আমরা জানি জেড স্কোয়ার সমান আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, তাহলে এক্স হয়ে গেল জেড স্কোয়ার মাইনাস আর স্কোয়ার তার রুট। যদি আমি মানগুলো বসাই, ওহম। এখন আমি পেলাম এক্স এর মান, বা আমি একে এক্স এল লিখতে পারি, তো ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স এক্স এল সমান 2 পাই এফ এল। এবার এল কে নির্ণয় করতে গেলে আমরা এক্স এল বাই 2 পাই এফ। এবার যদি মানগুলো বসিয়ে দেই, ডিভাইডেড বাই 2 পাই ইন্টু যে মানটি আসে 0.704 হেনরি। ডিসি জেনারেটরের প্যারালাল অপারেশনের শর্ত হচ্ছে প্রত্যেক জেনারেটরের টার্মিনাল ভোল্টেজ সমান হতে হবে, প্রত্যেক জেনারেটরের পোলারিটি একই হতে হবে, প্রত্যেক জেনারেটরের বৈশিষ্ট্য একই হতে হবে। স্যাক কাকে বলে? দুইটি টাওয়ার বা পুলের যে বিন্দুতে তার টানা বা সংযোগ করা হয়, সেই বিন্দু দুটির সংযোগকারী আনুভূমিক কাল্পনিক রেখা হতে তারের সর্বোচ্চ ঝুলে পড়া বিন্দু পর্যন্ত দূরত্বকে স্যাক বলে। সে দুটি টাওয়ারের এ বিন্দু এবং বি বিন্দু, এ বিন্দু এবং বি বিন্দুর মধ্যে যে আনুভূমিক সংযোগ রেখা,
এই সংযোগ রেখা থেকে সর্বোচ্চ, এটি একটি তার, সর্বোচ্চ ঝুলে পড়া যে একটা বিন্দু, এটা ধরলাম ও একটা বিন্দু, যে দূরত্ব সেটি হচ্ছে সেক। ট্রান্সপোজিশন কেন করা হয়? করোনার ফলে লাইনে কি কি প্রতিক্রিয়া দেখা দেয়? ট্রান্সপোজিশন করার ফলে পরিবহন লাইনের গড় ইন্ডাকটেন্স ক্যাপাসিট্যান্স সমান হয় এবং নিকটবর্তী কমিউনিকেশন লাইনে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন জনিত যে ত্রুটি আসে তা দূরীভূত হয়। করোনার ফলে লাইনে যে প্রতিক্রিয়া আসে, কন্ডাক্টরের চারপাশে বেগুনি রশ্মি সৃষ্টি হয়, ওজন গ্যাসের সৃষ্টি হয়, করোনা হিসিং আওয়াজ এর সৃষ্টি করে। প্যারালাল রেজোন্যান্স সার্কিটের ইম্পিডেন্সের সূত্র জেড স্কোয়ার সমান এল বাই সি, জেড সমান তাহলে রুট ওভার এল বাই সি। আমরা জানি সম্পূর্ণ এই পাওয়ার সিস্টেমটা তিনটি ভাগে ভাগ করা, উৎপাদন, ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশন। এখানে এই সম্পূর্ণ সিস্টেমটাই দেখানো হয়েছে উৎপাদন থেকে শুরু করে ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশনের গ্রাহক পর্যায় পর্যন্ত। তো লক্ষ্য করুন, 11 কেবি উৎপাদন কেন্দ্র, তারপরে একটা স্টেপ আপ ট্রান্সফরমার সাহায্যে 11/230, স্টেপ ডাউন ট্রান্সফরমার সাহায্যে 230/132, 132/33 করা হয়েছে স্টেপ ডাউন ট্রান্সফরমার সাহায্যে, 33/11 কেবি একটা স্টেপ ডাউন ট্রান্সফরমার সাহায্যে, 11/0.4 কেবি একটা স্টেপ ডাউন ট্রান্সফরমার সাহায্যে, তারপর গ্রাহক এনার্জি মিটার এবং এই গ্রাহকের ওয়ারিং পর্যন্ত এভাবে ধাপে ধাপে এসেছে। তো জেনারেশনটা হচ্ছে যেখানে বিদ্যুৎ তৈরি করা হয়, এই হচ্ছে জেনারেশন। ট্রান্সমিশন লাইনটা কি লক্ষ্য করুন, ট্রান্সমিশন লাইনটা হচ্ছে আমাদের যে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র আছে, সেই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হতে উচ্চ পাওয়ার পরিবহনের জন্য উচ্চ ভোল্টেজের যে বিশাল সার্কিট বা নেটওয়ার্ক গড়ে তোলা হয়, সেটি হচ্ছে আমাদের এই ট্রান্সমিশন লাইন, যে আমরা বিদ্যুৎটা ট্রান্সমিশন করে থাকি। তো এই ট্রান্সমিশন লাইনটা ধরুন এখানে যে দুইটি ভাগে ভাগ করা, সে প্রাইমারি ট্রান্সমিশন, সেকেন্ডারি ট্রান্সমিশন। প্রাইমারি ট্রান্সমিশন হচ্ছে এই 230 কেবি এবং 132 কেবি, এবং সেকেন্ডারি ট্রান্সমিশন হচ্ছে এই 33 কেবি। তারপরে চলে আসলো আমার ডিস্ট্রিবিউশন লাইন। ডিস্ট্রিবিউশন লাইনটা হচ্ছে গ্রাহক পর্যায়ে, যে আমাদের গ্রাহকটা আছে, এই গ্রাহক পর্যায়ে পাওয়ার পৌঁছে দেওয়ার জন্য যে সার্কিট, যে নেটওয়ার্ক গড়ে তোলা হয়, তাই হচ্ছে ডিস্ট্রিবিউশন লাইন। ডিস্ট্রিবিউশন লাইনটাও এখানে দুই ভাগে ভাগ করা, প্রাইমারি ডিস্ট্রিবিউশন, সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন। প্রাইমারি ডিস্ট্রিবিউশন হচ্ছে 11 কেবি যে লাইনটি, এবং সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন হচ্ছে 400 ভোল্ট, তাছাড়াও যে সিঙ্গেল ফেজ গ্রাহক যে 230 ভোল্ট, এটি হচ্ছে আমার ডিস্ট্রিবিউশন লাইন। এই হচ্ছে সম্পূর্ণ একটা পাওয়ার সিস্টেমের সিঙ্গেল লাইন ডায়াগ্রাম। বিপিডিপি এর পূর্ণ নাম কি এবং একটি ম্যাথ ছিল। বিপিডিপি এর পূর্ণ নাম বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড। তো লক্ষ্য করুন ম্যাথটি, 910 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের বার্ষিক লোড ফ্যাক্টর 68%, ক্যাপাসিটি ফ্যাক্টর 42%, মোট ব্যবহৃত ঘন্টা, তাহলে সর্বোচ্চ লোড কত? প্ল্যান ক্যাপাসিটি দেওয়া আছে, লোড ফ্যাক্টর এর মান দেওয়া আছে 68%, একে আমি 100 দিয়ে ভাগ করে 0.68 করে নিলাম ক্যাপাসিটি ফ্যাক্টর, এবং বের করতে হবে সর্বোচ্চ লোড কত। তো আমরা জানি ক্যাপাসিটি ফ্যাক্টর সমান গড় লোড বাই প্ল্যান্ট ক্যাপাসিটি, গড় লোড বাই প্ল্যান্ট ক্যাপাসিটি। এখন যদি আমি এই ক্যাপাসিটি ফ্যাক্টর এবং প্ল্যান্ট ক্যাপাসিটির মানটা বসিয়ে দিই, তাহলে কিন্তু গড় লোড পেয়ে যাব। গড় লোড সমান ক্যাপাসিটি ফ্যাক্টর এবং প্ল্যান্ট ক্যাপাসিটির যে মানটি আছে বসিয়ে দিলাম। একে ক্যালকুলেশন করলে যে মানটি পাওয়া যায়, 802.2 কিলোওয়াট। এবার আমরা জানি লোড ফ্যাক্টর সমান গড় লোড বাই সর্বোচ্চ লোড। এখন যদি আমি এই লোড ফ্যাক্টর এবং গড় লোডের যে মানটা বের করেছি এটি বসিয়ে দিই, তাহলে কিন্তু আমরা
সর্বোচ্চ লোড পেয়ে যাব। গড় লোড নিচের প্রদর্শিত বর্তনীর ভিসিসি, আরবি, আরসি এর মান বের করতে হবে। ভিসিসি, আরসি এবং আরবি এর মান বের করতে হবে। এখানে ডাটাগুলো দেওয়া আছে। এটি ট্রানজিস্টরের থেকে এসেছে। তো বন্ধুরা লক্ষ্য করুন, যদি আমি এই আউটপুটে যদি আমি কেবিএল প্রয়োগ করি, কেবিএল ইন আউটপুট লোড, তাহলে বিসিসি মাইনাস আইসিআরসি মাইনাস ভিসিই, এইখানে হচ্ছে ভিসিই এবং এখানে হচ্ছে ভিবিই। ভিবি এর মানটা দেওয়া আছে এখানে, কিন্তু ভিসিই এবং এই ভিবিটা হচ্ছে এখানে। এই ভিবির মানটা দেওয়া আছে 0.7। সিলিকনের একটা ট্রানজিস্টর, যদি 0.7 না দিয়ে সিলিকন লেখা থাকতো তবু আমরা ধরে নিতাম এটা 0.7। এখন যখন কাট অফ রিজিয়নে থাকে তখন আমরা জানি আইসির মান 0। কাট অফ আইসি 0। এখন যদি আইসির মানটা যদি আমি 1 নং সমীকরণে বসিয়ে দেই, তাহলে বিসিসি মাইনাস এই আইসি, আর আইসির মান যেহেতু 0 তাহলে আইসিআরসি ভিসিই, এখানে এই আইসির মান হচ্ছে 0, তাহলে সম্পূর্ণটাই 0 হয়ে গেল। এবং ভিসিসি সমান ভিসিই এবং ভিসির যে মান 20 ভোল্ট। এই হচ্ছে আনসার। যদি স্যাচুরেশন রিজিয়ন থাকে, আমরা জানি যে স্যাচুরেশন রিজিয়নে ভিসিই সমান 0। তাহলে এখন যদি এই ভিসির মানটা আমি 1 নং সমীকরণে বসাই, ভিসিসির মান এবং আইসি ইন্টু আরসি, আইসির মান কিন্তু এখানে 8, তাহলে আমি এই 8টা যদি এখানে বসিয়ে দেই এবং আইসির যে মানটি আছে এটি কিন্তু মিলি অ্যাম্পিয়ারে আছে, তাহলে আরসির যে মানটি হবে সেটি কিন্তু আমার কিলো ওহমে হয়ে যাবে, 2.5 কিলো ওহম। এই হচ্ছে আরসি এর মান। আরবি এর জন্য আমি যদি এই ইনপুটে একটা কেবিএল প্রয়োগ করি, কেবিএল ইন ইনপুট লোড, যদি আমি ইনপুট লোডে কেবিএল প্রয়োগ করি, বিসিসি মাইনাস আইবি আরবি মাইনাস ভিবিই 0, এখানে যে কারেন্ট প্রবাহিত হচ্ছে আইবি আইসি। বিসিসি আইবি এর মান কিন্তু দেখেন এখানে দেওয়া আছে আইবি কিউ, বলতে এখানে যে কিউ পয়েন্টের যে মানটা দেওয়া আছে এটি মানে এটি হচ্ছে অ্যাক্টিভ রিজিয়নে 40, এটি দেওয়া আছে মাইক্রো অ্যাম্পিয়ারে। 6 ইন্টু আরবি, ভিবি এর মান দেখেন দেওয়া আছে, এই ভিবি এর মান 0.7 ভোল্ট। আরবির যে মানটা আমি পেলাম ক্যালকুলেশন করলে এত কিলো ওহম। এই হচ্ছে আনসার। লক্ষ্য করুন, 3 ফেজ পাওয়ার পরিমাপের জন্য 2 ওয়াট মিটার পদ্ধতি চিত্র সহ বর্ণনা করো।
এখানে এটা বলা নেই আমার লোডটা স্টার কানেক্টেড বা ডেল্টা কানেক্টেড হবে, তাহলে যেহেতু বলা নেই যে কোনো একভাবে দেখালেই চলবে, তো আমি এটা স্টার কানেক্টেড দেখিয়েছি। তো লক্ষ্য করুন এ বি সি এটি হচ্ছে তিনটি ফেজ, ভিএবি হচ্ছে এ এবং বি এর মাঝে যে ভোল্টেজ, ভিএসি এ এবং সির মাঝে, এবং ভিবিসি হচ্ছে বি এবং সির মাঝে ভোল্টেজ। দুইটা ওয়াটমিটারে এটি হচ্ছে কারেন্ট কয়েল এবং এটি হচ্ছে প্রেসার কয়েল, এবং ওয়াটমিটার 2 কারেন্ট কয়েল প্রেসার কয়েল, এটি হচ্ছে লোড, 3 ফেজ লোড। তো বন্ধুরা, এখানে যে 3 ফেজ পাওয়ার পরিমাপ করব আমরা, সেই 3 ফেজ পাওয়ারটা আমার এই 2 ওয়াটমিটারের যে পার্ট তা যোগ করলে সমান হবে। তো আমি এটা প্রমাণ করব যে 2 ওয়াটমিটারের পার্ট সমান 3 ফেজ পাওয়ার। এক্ষেত্রে আমি এখানে বি ফেজের মধ্যে W2 ওয়াটমিটার 2 লাগিয়েছি। এটি কিন্তু সির মাঝেও লাগানো যায়, যে কোনো একটা ফেজ কমন করলে চলবে। তো লক্ষ্য করুন W1 হচ্ছে IA এবং VAC, এবং IA। W2 এর পার্ট হচ্ছে VBC এবং এর সাথে গুণ হবে IB। যদি আমি এখন 3 ফেজ পাওয়ার বের করি এবং তা হবে VAC IA প্লাস VBC IB, তাহলে আমরা বুঝবো যে ওয়াটমিটার লাগিয়ে যদি আমরা পাওয়ার পরিমাপ করি 3 ফেজের, তাহলে তা সেম। 3 ফেজ পাওয়ারের যে পাওয়ার এবং ওয়াটমিটার সংযোগ করলে যে পাওয়ার সেটি সেম। তো আমরা 3 ফেজ পাওয়ারটা দেখি এখানে, VAIA প্লাস VBIB প্লাস VCIC। VAIA প্লাস VBIB প্লাস VC। এখানে লক্ষ্য করুন, যদি আমি এখানে KCL প্রয়োগ করি তাহলে IA IB এবং IC সমান 0, IC হচ্ছে মাইনাস IA মাইনাস IB। এখন এই মানটা, ICর মানটা আমি এখানে বসিয়ে দিলাম মাইনাস, তাহলে আমি এই মাইনাসটা সরাসরি এখানে দিয়ে দিলাম এবং এখানে আমি প্লাস আকারে দিয়ে দিব IA প্লাস IB। VAIA প্লাস VBIB মাইনাস VCIA মাইনাস VCIB। যদি আমি IA কে এখন কমন নেই, VA মাইনাস VCIA VB মাইনাস VCIB, তাহলে VAC সমান লেখা যায় VA মাইনাস VCIA এবং VBCIB। এটা কিন্তু অবশ্যই প্লাস
ভিবি মাইনাস ভিসি, তাহলে এটা প্লাস। এখন ভিএসি আইএ সমান W1 এবং ভিবিসি আইবি সমান, তাহলে লক্ষ্য করুন যে 3 ফেজ পাওয়ার আমার যে 2 ওয়াটমিটারের যে পার্ট তার যোগফল সমান। এবং পাওয়ার ফ্যাক্টরটা এটি এই প্রশ্নের ক্ষেত্রে বিস্তারিত না দিয়ে শুধু সূত্রটি দিয়ে দিবেন। আমি সূত্রটি লিখে দিচ্ছি এবং অন্য কোনো একটা পর্বে আমি সম্পূর্ণ বিস্তারিত দিয়ে দেব। এই প্রশ্নের উত্তরে পাওয়ার ফ্যাক্টরের প্রমাণ সহ দেওয়ার প্রয়োজন নেই। W1 প্লাস W2, এখন এই থিটাটা রেখে শুধু cos থিটা করে দিলেই হবে এবং tan অন্য সাইডে নিয়ে গেলেই হবে। তো এটি হচ্ছে ল্যাগিং এর ক্ষেত্রে, এবং যখন লিডিং হবে তখন মাইনাস √3 W1 মাইনাস W2 বাই W2, এটা হচ্ছে যখন লিডিং তখন। বন্ধুরা, পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করুন। সার্কিটের মাধ্যমে দেখাও যে জিনার ডায়োড পিক ক্লিপার হিসেবে কাজ করে। এটি একদম সহজ। একটা দেখাতে হবে যে জিনার ডায়োড পিক ক্লিপার হিসেবে, ক্লিপ মানে কর্তন করা, এবং কর্তনটা করবে পিক অংশ। পিক, এই আমি একটি সার্কিট অঙ্কন করেছি, জিনার ডায়োড 1 এবং জিনার ডায়োড 2। জিনার ডায়োডের ভোল্টেজ দিয়েছি ভিজেড, সিরিজ রেজিস্ট্যান্স, এই হচ্ছে আউটপুট ইনপুট। আমি যখন ইনপুট সিগন্যালের পজিটিভ হাফ সাইকেল দিব তখন এই জিনার ডায়োড 1 এটি পাবে ফরওয়ার্ড বায়াস, এবং ফরওয়ার্ড বায়াসের সময় তাহলে এটি শর্টের মতো কাজ করবে, সাধারণ ডায়োডের মতো, এবং রিভার্স বায়াসের সময় এটি কন্ডাকশন পাবে এবং এই লুপে আউটপুট দেখাবে। সেক্ষেত্রে অবশ্যই ইনপুট ভোল্টেজ জিনার ভোল্টেজের থেকে বেশি হতে হবে। আমি ধরে নিলাম ইনপুট ভোল্টেজ ধরে নিলাম 20 ভোল্ট সর্বোচ্চ প্লাস 20, এবং ধরে নিলাম যে মাইনাস 20, পিক টু পিক 40 ভোল্ট, এবং এই জিনারের যে ভোল্টেজ ধরে নিলাম 15 ভোল্ট। তাহলে আমি আউটপুটে পাবো পজিটিভ হাফ সাইকেলের জন্য 15 ভোল্ট। এবং যখন নেগেটিভ হাফ সাইকেল দিব তখন কিন্তু এটি ফরওয়ার্ড বায়াস পাবে, সাধারণ ডায়োডের মতো শর্ট হিসেবে কাজ করবে, এবং এই জিনার ডায়োড 1 এর জন্য আমি আউটপুট পাবো, এবং তা পাবো যে আউটপুটটি পাবো তা পাবো জিনার ডায়োড 1 এর জন্য 15 ভোল্ট। তাহলে লক্ষ্য করুন এই যে 5 ভোল্ট আমার এটি কিন্তু 5 ভোল্ট কর্তন হয়েছে। তাহলে সর্বোচ্চ একটা অংশ, পিক অংশ কিন্তু কর্তন হয়ে গেছে এই 5 ভোল্ট। এখন একে যদি আমরা আউটপুটে এই অংশটা পাবো এবং কর্তন করবে এই অংশটা। তো পরবর্তী প্রশ্নটা লক্ষ্য করুন। সিলিং ফ্যান উল্টা ঘোরানোর সিস্টেম চিত্র সহ বর্ণনা করো। ডিসি মোটরের শান্ট খুলে ফেললে কি সমস্যা হবে? তো সিলিং ফ্যান আমি আগে আপনাদের ফরওয়ার্ডটা দেখাচ্ছি, এ হচ্ছে উল্টো রিভার্স ঘোরানোর জন্য। দুইটা কয়েল থাকে, রানিং কয়েল, স্টার্টিং কয়েল। স্টার্টিং কয়েলে পেজ বেশি থাকে এবং রানিং কয়েলে পেজ কম থাকে। স্টার্টিং এবং রানিং এর এক প্রান্ত কমন হয়ে নিউট্রাল, এবং ক্যাপাসিটর থাকে, ক্যাপাসিটরটা থাকবে স্টার্টিং এর সাথে, এবং রানিং হতে ফেজ লাইন বের হবে এটি, এবং 220 বা 230
এটি হচ্ছে স্ট্যান্ডার্ড 230, তাই আমি 230 দেখালাম। এটি হচ্ছে ফরওয়ার্ডে ঘুরবে এবং যখন এই ক্যাপাসিটরটা রানিং কয়েলের সাথে সংযুক্ত হবে এবং স্টার্টিং কয়েল থেকে লাইনটা বের হবে, তখন এটি রিভার্সিবল। ডিসি মোটরের শান্ট খুলে ফেললে কি সমস্যা হবে? এটি একটি ডিসি মোটরের শান্ট যদি আমি খুলে ফেলি, তাহলে কিন্তু শান্ট যে কারেন্ট এটি হবে 0 এবং ফ্লাক্স 0। তাহলে কিন্তু ইবিটা ব্যাক ইএমএফ আমার 0 হয়ে গেল। ভি মাইনাস আই এ আর এ মাইনাস ইবি সমান 0 যদি আমি লুপটা নিই। তাহলে এখন লক্ষ্য করুন, ইবির মান কিন্তু যখন আমি শান্ট খুলবো তখন এই ব্যাক ইএমএফ 0। এখন আর্মেচার কারেন্ট হয়ে গেল ভি বাই আর এ। যদি শান্টটা খুলে ফেলা হয় তাহলে আর্মেচার কারেন্ট হয় ভি বাই আর এ, যা অনেক বেশি আর্মেচার কারেন্ট প্রবাহিত হয়। অনেক বেশি আর্মেচার কারেন্ট প্রবাহিত হলে আর্মেচার কয়েল পুড়ে যেতে পারে। তো বন্ধুরা, আশা করি সমাধানের পর্বটা আপনারা বুঝতে পেরেছেন এবং যদি কোনো প্রশ্ন উত্তর আপনাদের কাছে সমস্যা মনে হয় তাহলে কমেন্টস বক্সে কমেন্টস করুন, ইনশাল্লাহ সমাধান করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।